জানেন তো, শেষবারের মতো এই গল্ফোর্ডটাকে পেছনে রেখে আমি আর শ্রমিকদা ঠিক করলাম যে সত্যি কি প্রাকৃতিক সৌন্দর্য, মানে অসাধারণ। ইউনেস্কো হেরিটেজ সাইট। মানে এই মাঠটার না একটা আলাদা মানে মাধুর্য আছে। মানে দেখুন, নিউল্যান্ডসের কেপ টাউন বা ধর্মশালা, এই মাঠগুলো তো সুন্দর। কুইন্সটাউন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কিন্তু ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেরও কিন্তু একটা মাধুর্য আছে। স্রেফ ওই গল্ফোর্ডটা যেটা আমাদের পেছনে দেখছেন। কিন্তু সেই প্রসঙ্গে না গিয়ে শ্রমিকদা, 165 রানে জয়, কি টেকঅ্যাওয়েজ কি ভারত এই টেস্ট ম্যাচ থেকে নিয়ে যাবে কলম্বোতে? দেবাশিস, বিগেস্ট টেক অ্যাওয়ে হচ্ছে তোমার দেবদূত পাডিক্কল। কেন দেবদূত পাডিক্কল তুমি বলতে পারো, মানব সুতার নয় কেন? মানব সুতার তো 10 উইকেট 10 উইকেট ম্যাচ হল। দেবদূত পাডিক্কলকে যে প্লেয়ার অফ দ্য ম্যাচটা দেয়া হয়েছে, একদম সঠিক সিদ্ধান্ত। কারণ এরম ডিফিকাল্ট কন্ডিশনসে একজন প্লেয়ার কতদিন বাদে টেস্ট ক্রিকেটে ফিরছে, প্রায় 2 বছর 20 মাসের ওপরে টেস্ট ক্রিকেট থেকে বাইরে ছিল। এর আগের যে টেস্ট ইনিংসটা খেলেছিল পার্থে ট্রেচারাস পিচে, প্রথম ইনিংসে 23 বল ডাক, সেখান থেকে ফিরে এসে ও তৃতীয় ভারতীয় হিসেবে একটা টেস্ট নাম্বার 3 পজিশনে ব্যাট করে একটা টেস্টে 200-র ওপরে বেশি রান করা। এর আগে একমাত্র সঞ্জয় মাঞ্জারেকর করেছিলেন পাকিস্তানে, এবং রাহুল দ্রাবিড় করেছিলেন ইংল্যান্ডে। তো সেটা একটা অসাধারণ এবং যেভাবে উনি খেলেছেন দুটো ইনিংসে, ডিসাইসিভ ফুটওয়ার্ক, ফ্রন্ট ফুটে যখন যাচ্ছেন ফুল স্ট্রেচ, পুরো ব্যাক ফুটে যাচ্ছেন, পুরো ক্রিজের ডেপথটাকে ইউজ করছেন, সব মিলিয়ে অত্যন্ত ইমপ্রেসিভ, খুব ইমপ্রেসিভ। এবং আজকে গ্যারি কার্স্টেন, যিনি ভারতের হয়ে ওয়ার্ল্ড কাপ উইনিং কোচ, এখন শ্রীলঙ্কার কোচ বর্তমানে, উনি বলেছেন বহুদিন পরে আমি এরকম একটা ভালো টেস্ট ইনিংস দেখলাম। এবং গ্যারি কার্স্টেন যখন বলছেন, তখন আপনাকে সেটাকে তো গুরুত্ব দিতেই হবে। অতএব সব মিলিয়ে দেবদূত পাডিক্কল আমার কাছে এই টেস্টের বিগেস্ট টেকওয়ে। এবং আমি আশা করব এবার অ্যাটলিস্ট এরপরে নাম্বার 3 পজিশনটা আর মিউজিক্যাল চেয়ার করা হবে না। কারণ আমরা দেখেছি বিগত 2 বছর ধরে ভারতীয় দলের ব্যাটিং অর্ডার নাম্বার 3 থেকে আরম্ভ করে নাম্বার 9, 7, 8 অব্দি মিউজিক্যাল চেয়ারের মতো হয়ে গেছে। হ্যাঁ, কোনো স্টেবিলিটি নেই। আশা করব দেবদূত পাডিক্কল অ্যাটলিস্ট এই ইনিংসটার পরে বেশ কিছু ইনিংস তাকে দেয়া হবে। অ্যাবসলিউটলি। যদি দ্বিতীয় যদি কোনো টেকঅ্যাওয়ের কথা বলতে হয়, সেটা অবশ্যই বলতে হয় মানব সুতার। দীর্ঘদিন পরে, দীর্ঘ অপেক্ষার পরে, কিন্তু মানে এমন নয় যে ভারত লেফট আর্ম স্পিনার আসেনি, কিন্তু কোনো একজন লেফট আর্ম স্পিনার এরকমভাবে ভিশিয়াস টার্ন করাতে পারে, সেটা আমার মনে হয় যে, এবং খুব ইমপ্রেসিভ। মানে দুটো আফগানিস্তানের সঙ্গে যে ওয়ান অফ টেস্টে ছিল, যদিও সেটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় ছিল না, এবং এইখানেও এই টেস্ট ম্যাচেও প্রথম ইনিংসে 4টে এবং দ্বিতীয় ইনিংসে 6টা। মানব সুতার আমার মনে হয় আগামী দিনে কিন্তু মানব সুতারের উপরে কিন্তু টিম ম্যানেজমেন্ট ভরসা রাখতে পারে, বা সেই রকম দক্ষতা দেখিয়েছে যাতে করে টিম ম্যানেজমেন্টও সেই আস্থা অর্জন করতে পারবে। দেবাশিস, দেখো, তুমি যদি একটু মানব সুতারের বোলিং এর টেকনিক্যাল অ্যানালিসিস করো, তাহলে দেখবে এই টেস্ট ম্যাচটাতে 3জন লেফট আর্ম স্পিনার ছিল: রবীন্দ্র জাডেজা, মানব সুতার এবং প্রভাত জয়সূরিয়া, শ্রীলঙ্কা। তার মধ্যে রবীন্দ্র জাডেজা এবং প্রভাত জয়সূরিয়ার বোলিং অ্যাকশনটা সিমিলার। যখন এই সামনের ফ্রন্ট ফুটটা যাচ্ছে এবং সেখানে যে নন বোলিং আর্মটা, মানে বাঁহাতি স্পিনারের ক্ষেত্রে ডান হাতটা, সেটা নন মানে ফ্রন্ট ফুটের সঙ্গে সমান। মানব সুতারের যদি দেখো, এটা একটু পাশে যাচ্ছে মানে এফর্টটা বেশি দিচ্ছে। এটা ন্যাচারাল বোলিং স্টাইল। এটা নিয়ে মানব সুতার এটার জন্য যে বেটার স্পিনার হয়ে গেছে বা আর অন্যরা লেসার স্পিনার হয়ে গেছে, এটা কিন্তু নয়। কিন্তু এই যে এফর্টটা উনি দিচ্ছেন, যার জন্য যে কোনো ইরেসপেক্টিভ অফ দ্য নেচার অফ দ্য সারফেস, উনি সমস্ত পিচে টার্ন পান। তুমি দেখে থাকবে যখন প্রথম ইনিংসে উনি মানব সুতার বল করছিলেন, তখনও কতটা টার্ন করা ছিলেন, এবং সেটার কারণ হচ্ছে এই টেকনিক্যাল অ্যাসপেক্টটার জন্য উনি এই টার্নটা পান। সবাই টার্নটা পান, জাডেজা এমন টার্নটা পান না, কি এমনি খুব বিগ টার্নার অফ দ্য বল নয়, কিন্তু অত্যন্ত অ্যাকিউরেট। তো এক একজন স্পিনারের এক এক রকম স্ট্রেংথ থাকে। তো মানব সুতার খুব ইমপ্রেসিভ। দ্বিতীয় টেস্ট, প্রথম টেস্টে 7 উইকেট আফগানিস্তানের সঙ্গে, এটাই 10 উইকেট। অত্যন্ত ভালো মানে টেস্ট ক্রিকেটে আগমন ঘটেছে। কিছু অবশ্যই এখন নতুন স্পিনার, অনেক দূর যেতে হবে। যেমন
বলটাই এখন পুরনো হয়ে যাচ্ছে, বলটা নরম হয়ে যাচ্ছে, এই সফটার বলটাকে হ্যান্ডেল করার মানে দক্ষতাটা ওনাকে আরো আনতে হবে। তখন ওনাকে একটু লস্ট লেগেছে, এবং অনেক বল উনি ব্যাটসম্যানদের প্যাডসে করেছেন। তো সব মিলিয়ে কিন্তু অত্যন্ত অনেক দিন পরে, এটুকু বলতে পারি, অনেক দিন পরে ভারতীয় দল একজন প্রপার টেস্ট ম্যাচ স্পিনার পেয়েছে। এবং আমার মনে হয় তুমি যদি মানে আমাদের দিকপাল প্রাক্তন স্পিনারদের সঙ্গে তুমি যদি কথা বলো, তাদের মধ্যে কয়েকজন মানে আমাদের মধ্যে এখন আর নেই। বিশেন সিং বেদি আলটিমেট মাহাতি স্পিনার আলটিমেট, উনি নেই। দিলীপ দা মানে আমাদের দিলীপ দোষী, আমার মানব সুতারের সঙ্গে কিরকম জানি না একটা বেশ সিমিলারিটি আছে মনে হয় দিলীপ দার বোলিং এর সঙ্গে। তো তারা কিন্তু এই তারা যদি এই মানব সুতারের বোলিং দেখতেন, তাদের কিন্তু ভালো লাগতো। 100 বার আমি শ্রমিকদার সঙ্গে একমত। এবং অবশ্যই যেটা ভারতীয় টিমকে যেটা স্বস্তি দেবে সেটা হলো যে রবীন্দ্র জাদেজা, মানে রবীন্দ্র জাদেজা দেখুন, আমি মাইলস্টোনের বিষয়ে আমি বলছি না, মাইলস্টোন মানে 300-350 উইকেট বা 4000 টেস্ট রান, কে বিশ্বের এই মুহূর্তে 4 নম্বর ক্রিকেটার, কিন্তু রবীন্দ্র জাদেজা আসাতে শ্রমিকদা সেই ভরসা দেওয়ার জায়গাটা, মানে যেটা কিন্তু সাম্প্রতিককালে আমরা দেখেছি যে কোথাও গিয়ে না ওই যে 7 নম্বর 8 নম্বরে ওই যে ব্যাটে ব্যাটে রান করা বা বোলিংয়েও সেই ইউটিলিটি, এটা কি মনে হয় ভারতীয় দলকে, যেটা যেহেতু সামনে কঠিন সিরিজ এগেন্স্ট নিউজিল্যান্ড, আমি জানি না যে ভারত নিউজিল্যান্ডে আদৌ সেরকম কন্ডিশন পাবে কিনা যে দুই স্পিনারে যাওয়ার। রবীন্দ্র জাদেজাকে কি তুমি দেখছো যে আর যদি ধরো আমরা যে আরো 8টা টেস্ট ম্যাচ, একটা এগেন্স্ট শ্রীলঙ্কা যেটা খেলবেই ধরে নেওয়া যায় কলম্বোতে, কিন্তু 2টি টেস্ট ম্যাচ এগেন্স্ট নিউজিল্যান্ড এবং 5টা হোম ম্যাচে রবীন্দ্র জাদেজার ভূমিকাটা কি হতে যাচ্ছে? দেবাশিস, জানো তো ভারতীয় ক্রিকেটের অন্যতম একটা সমস্যা হলো যে আমরা, হ্যাঁ, লেজেন্ডসদের বা আমরা কোয়ালিটির খুব একটা কদর করি না। একটা টেস্ট খারাপ গেলে, একটা সিরিজ খারাপ গেলে তাদের মানে আমরা এমনভাবে তাদের সম্বন্ধে অ্যাসেসমেন্ট করতে শুরু করি যেগুলো একদমই প্রপার নয়। রবীন্দ্র জাডেজা সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজটা ভালো যায়নি, হোম সিরিজ লাস্ট উইন্টারে, এবং তারপরে রবীন্দ্র জাডেজা শেষ হয়ে গেছে, রবীন্দ্র জাডেজাকে টেস্ট থেকে বসিয়ে দেওয়া উচিত, নতুন স্পিনার আনা উচিত, এইরকম একটা ন্যারেটিভ তৈরি হয়ে গিয়েছিল। তারপর আফগানিস্তানের সঙ্গে ওয়ান অফ টেস্টে যখন রবীন্দ্র জাডেজাকে রেস্ট দিয়ে মানব সুতার এবং হর্ষ দুবেকে স্কোয়াডে নেওয়া হয়, তখন এরকম বলা হচ্ছিল যে রবীন্দ্র জাডেজা শেষ। অজিত আগারকার চেয়ারম্যান অফ সিলেক্টরস, উনি প্রেস কনফারেন্সে একদম ক্যাটাগরিক্যালি বলে দিয়েছিলেন জাডেজাই আমাদের টেস্টে 1 নম্বর স্পিনার, এটাতে রেস্ট দেওয়া হয়েছে কারণ আমাদের সাপ্লাই লাইনটাকে তৈরি করতে হবে। তুমি শুধু রবীন্দ্র জাডেজা কেন, এবং রবীন্দ্র জাডেজা এই ম্যাচটাতে আমি বলছি মানব সুতারের 10 উইকেট কথা মাথায় রেখে ইন্ডিয়ার বেস্ট স্পিনার ছিল রবীন্দ্র জাডেজা। যেভাবে বলটাকে মানে স্পেশালি তুমি যদি বলো সেকেন্ড ইনিংসে যখন ধনঞ্জয় সিলভা আর সোনাল দিনুশার পার্টনারশিপটা হচ্ছিল, ওই সময় ওই যে এক্সপিরিয়েন্স, এটাকেই বলে এক্সপিরিয়েন্স এবং কোয়ালিটি, বলটাকে একটু বেশি এয়ার দিয়ে সুইপ করতে ইন্ডিউস করা, সরি, তো এটা কোয়ালিটি। আর একটা কথা মনে রাখবেন, রবি শাস্ত্রী এই কথাটা যখন কোচ থাকছিলেন খুব বলতেন যে এক্সপিরিয়েন্সটা সুপার মার্কেটে বিক্রি হয় না। তো রবীন্দ্র জাডেজা কোনো টিমে থাকা একটা প্রিভিলেজ, যেমন প্রিভিলেজ টেস্ট ক্রিকেটের ঋষভ পান্ত থাকা। এক্স্যাক্টলি, আমরা তিনটে পজিটিভ নিয়ে কথা বললাম, এবারে একটু কনসার্ন নিয়ে কথা বলি, যে চিন্তার বিষয়গুলো নিয়ে। অবশ্যই প্রথম এবং সব থেকে আগে যেটা কথা বলতে হবে যে অধিনায়ক শুভমান গিল দুটো ইনিংসেই, মানে আমি বলবো না যে একটা ইনিংসে বেচারা, আমি একদমই বলবো না যে ব্যর্থ বা সফল, মানে সেটা কখনো মাপকাঠি হতে পারে না। কারণ যে শুভমান গিল আমরা ইংল্যান্ডে দেখেছি 700-র উপরে রান করেছে, কিন্তু শ্রমিকদা তুমি কিভাবে অ্যাসেস করবে দ্য ওয়ে হি লেড দ্য সাইড ইন দিস টেস্ট ম্যাচ? ভালো লেট করেছে, বোলিং চেঞ্জেস ভালো হয়েছে, স্পেশালি যখন প্রথম ইনিংসেও নিরোশন ডিকেওয়ালার আর সোনালের পার্টনারশিপটা হচ্ছিল, ওই সময় প্রসিদ্ধ কৃষ্ণাকে ফিরিয়ে আনা এবং পার্টনারশিপটা ভাঙা। দ্বিতীয় ইনিংসেও নিরোশন ডিকেওয়ালা আসার সঙ্গে সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে আসা, এবং অত্যন্ত খারাপ শট খেলে নিরোশন ডিকেওয়ালা আউট হয়েছে। তো সে ভালো ক্যাপ্টেন্সি, কিন্তু একটাই আমার ভালো লেগেছে যে বিশেষত প্রথম ইনিংসে কুলদীপকে একটু আন্ডার বোল করানো হয়েছে। কুলদীপ যাদবকে আর একটু বেশি বল দেওয়া উচিত ছিল, এবং একটু হয়তো কুলদীপ যাদবকে, বিকজ রিস্ট স্পিনারের যে ন্যাচারাল ড্রিফট
সেটা যদি কুলদীপ যাদবকে 410 থেকে আর একটু বেশি বল দেওয়া হতো, তাহলে হয়তো ন্যাচারাল ড্রিফটটা কুলদীপ একটু বেশি কাজে লাগাতে পারতো। এবং ফাইনালি আমরা একদমই শেষ দিকে চলে এসেছি আলোচনার। অবশ্যই আমরা শুভমনের ক্যাপ্টেন্সির ব্যাপারে বললাম, কুলদীপ যাদব। কুলদীপ নিয়ে শ্রমিকদা একটু আগেই যেটা ধরিয়ে দিল যে হয়তো হি ওয়াজ আন্ডারবোল্ড। দেখুন, 3টে স্পিনার খেলালে একজন বোলার আন্ডারবোল্ড হবে, এটা আপনাদের মানতে হবে। 3টে যদি আপনি ফাস্ট বোলার খেলান, একটা ফাস্ট বোলার আন্ডারবোল্ড হবেই। সেখানে রবীন্দ্র জাদেজা মানব সুতার যেটা খেলেছে, সেটা ক্যাপ্টেনকেও আপনি দায়ী করতে পারেন না, বিকজ দে হ্যাভ পারফর্মড এবং তাদের মনে হচ্ছে মোর থ্রেটেনিং টু গেট উইকেটস। সেখানে কুলদীপকে কিভাবে যেভাবে মানে তুমি কি মনে করো যে শুড দ্য টিম ম্যানেজমেন্ট, তুমি যেটা বলছিলে যে হয়তো এসএসসিতে গিয়ে আমরা একটা টার্নার দেখতে পাবো, সেখানে কি কুলদীপকে খেলানো উচিত, না ইন্ডিয়া মাইট জাস্ট ডু ওয়েল টু গেট ইন আ সারাংস যাদব যে কিনা অফ স্পিনারও? না, আমি জানি না, মানে একটা প্লেয়ার কুলদীপ যাদবের মতো একজন কোয়ালিটি স্পিনারকে একটা টেস্টের ভিত্তিতে, হ্যাঁ একটা টেস্টের ভিত্তিতে যদি ড্রপ করা হয়, সেটা অত্যন্ত হার্শ একটা ডিসিশন নেওয়া হবে, সেটা করা উচিত নয়। কুলদীপ যাদব আমার যেটা দেখে মনে হয়েছে একটু হয়তো কনফিডেন্সের অভাবে ভুগছে, আর কিচ্ছু নয়, কনফিডেন্সের অভাব। এবং এখানে দায়িত্ব এসে যায় ক্যাপ্টেন এবং হেড কোচের, সেই কনফিডেন্সটা দেয়া। কুলদীপ যাদবের কোয়ালিটি নিয়ে আমরা কথা বলতে পারি না, একটা টেস্ট ম্যাচ খারাপ যেতেই পারে। আমাদের মনে রাখতে হবে, এর আগের যে টেস্ট ম্যাচ ভারত খেলেছে আফগানিস্তানের সঙ্গে, সেখানেও কিন্তু কুলদীপ দ্বিতীয় ইনিংসে 3টি উইকেট নিয়েছেন। অতএব কুলদীপ যাদবকে জাস্ট একটা টেস্ট ম্যাচের ভিত্তিতে ক্যাপ্টেনের বরং দায়িত্ব বেশি, কোচের দায়িত্ব বিশেষত ক্যাপ্টেন। আমি কোচকে অতটা বলি না, তার কারণ হচ্ছে ক্রিকেট খেলাটা, টেস্ট ক্রিকেট খেলাটা ক্যাপ্টেনের জায়গা, মাঠটা ক্যাপ্টেনের জায়গা। এবং আমি আশা করব যে রিকোয়ার্ড কনফিডেন্সটা কুলদীপকে শুভমান গিল দেবে। আশা করব যে অধিনায়ক শুভমান গিল কুলদীপকে সেই কনফিডেন্সটা দেবে। আগামীকালই ভারতীয় দল কলম্বোর উদ্দেশ্যে রওনা হবে। সেখানে আপনারা জানেন যে 23 তারিখ থেকে সেকেন্ড টেস্ট এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের নিরিখে কিন্তু এই সেকেন্ড টেস্ট ম্যাচটাও কিন্তু জিতে থাকাটা অত্যন্ত জরুরি। এবং অবভিয়াসলি যে কাঙ্ক্ষিত কনফিডেন্সটা কিন্তু ভারত হাসিল করেছে বাই ওয়ে অফ উইনিং দিস ফার্স্ট টেস্ট ম্যাচ 165 রানে। এখন দেখার বিষয় শুভমান গিলের এই দল আবারও একটা হোয়াইট ওয়াশ করতে পারে, কারণ শেষবার যখন শ্রীলঙ্কা এসেছিল দে হ্যাড দে রেজিস্টার্ড আ হোয়াইট ওয়াশ। তো অন দ্যাট নোট, এভাবে দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং যাবতীয় এই সিরিজ থেকে, ইন্ডিয়া শ্রীলঙ্কা সিরিজ থেকে যাবতীয় খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস এবং আমার সঙ্গে শ্রমিক দা, আমরা সাইন অফ করছি গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে। শ্রমিক দা বোধহয় আমাকে আটকাচ্ছে, আবারও কিছু বলবে? না, আমি ক্রিকেট নিয়ে কিছু বলবো না। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই যে এই ভদ্রলোক যখন আমার পাশে থাকে, আমি খুব ভরসা পাই এবং অত্যন্ত মানে আমার খুব ভালো লাগে। এবং দুজনে মিলে সুন্দরভাবে আমরা এই সিরিজ কভার করছি। আমাদের সঙ্গে শুভায়ন আছে, বৈভবও আছে, কিন্তু এই ভদ্রলোক হচ্ছে আমার মেন্টর। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। শ্রমিক দা আমার থেকে সিনিয়র, আর শ্রমিক দা আমাকে বলছে মেন্টর। ঠিক আছে, যাই হোক। আরে আজকে হ্যাঁ। KL রাহুল বলেছে আমি যশস্বী জয়সওয়ালের কাছ থেকে রিভার্স সুইপ শিখি, শেখার কোনো শেষ আছে? আমি ধন্য। তো অন দ্যাট নোট, এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং অবশ্যই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো দয়া করে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিন। তো আপাতত শেষবারের জন্য গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে দেখা হবে আগামীকাল কলম্বোতে। অশেষ ধন্যবাদ। আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন, তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেড স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেড স্পোর্টস বাংলা।